মাওয়াস ক্রনিকেল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রুদ্র ছায়া। আজকে উপন্যাসটির চতুর্থ পর্ব। ট্রেতে করে চা নিয়ে রানু উপস্থিত হলো। ট্রেতে 2 কাপ না, 3 কাপ চা। সুলতান সাহেব দেখলেন রানুর পেছনে মাহফুজ খুব কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। রানু বলল, বাবা, মাহফুজ সাহেব এসেছেন। তোমার সঙ্গে দেখা না করেই চলে যেতে যাচ্ছিলেন। তোমাকে দেখলেই নাকি ওনার ভয় লাগে। আমি জোর করে ধরে নিয়ে এসেছি। তুমি বকা দিয়ে দাও তো। বকা দেব? উনি চিত্রা মেয়েটিকে 24 ঘন্টা না খাইয়ে রেখেছেন। ওর পায়ে কাঁটা ফুটেছে, কাঁটা তোলার ব্যবস্থা করেননি। সুলতান সাহেব ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। এটা তার শোবার ঘর। রানু তার শোবার ঘরে একজনকে নিয়ে উপস্থিত হবে, এটা তিনি ভাবেননি। মাহফুজ এসে তার পা ধরে সালাম করতে করতে বলল, মনটা খুবই খারাপ ছিল স্যার। 1 ঘন্টা আগে মনটা এত ভালো হয়েছে যে বলার মতো না। সুলতান সাহেব বললেন, 1 ঘন্টা আগে বিশেষ কী ঘটনা ঘটল? ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্ট চলে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট বলল, ভুজঙ্গবাবু সন্ধ্যা নাগাদ চলে আসবেন। ভুজঙ্গবাবু বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক বিশ্বাস হয় নাই। এই জন্যে বিকল্প ব্যবস্থাও রেখেছিলাম। ভুজঙ্গবাবুটা কে? টিপু সুলতানের পাঠ করবেন। বাড়ি গৌরীপুর। মারাত্মক অভিনেতা। আসল নাম মনোয়ার হোসেন। একবার যাত্রায় ভুজঙ্গ নামে পাঠ করলেন, তারপর থেকে নাম হয়ে গেল ভুজঙ্গবাবু। ও আচ্ছা। ভোটার লিস্টেও ওনার নাম ভুজঙ্গবাবু। ও। এদিকে চিত্রা বাবার বিছানায় কাত হয়ে পড়েছে। আমার টেনশন আর কিছুতেই কমে না। একটা কমে তো আরেকটা তৈরি হয়। মাহফুজ তার সামনে বসেই চুপচুপ করে চা খাচ্ছে। তিনি তাকে কিছুই বলতে পারছেন না। প্লে একটু রাত করে শুরু হবে স্যার। দূর দূর থেকে লোকজন আসবে। এদের ঠিকঠাক মতো বসতে দিতে হবে। আরেকটা ভালো খবরও স্যার আছে। মেরাজকান্দার ছদ্রুল ব্যাপারী আসবেন। ছদ্রুল ব্যাপারীটা কে? ব্যবসা করেন। কিসের ব্যবসা? ওনার অনেক ধরনের ব্যবসা আছে, তবে সবচেয়ে চালু ব্যবসা হলো বিড়ির ব্যবসা। উনি বিশেষ অতিথি। ওনার সম্পর্কে অনেক আজে বাজে বদনাম আছে, তবে উনি বিরাট দানশীল মানুষ। সুলতান সাহেব বিরস মুখে চায়ে চুমুক দিচ্ছেন। আজকের অনুষ্ঠানে একজন বিড়ির ব্যবসায়ীর পাশে তিনি বসবেন। তিনি নিশ্চিত সেই ব্যবসায়ী লুঙ্গি পরেই মঞ্চে উপস্থিত হবে। তার সারা গা থেকে বিড়ির গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। ছদ্রুল ব্যাপারীর অবশ্য আমাদের অনুষ্ঠানে আসার কথা ছিল না। উনি আসবেন মৌলানা ইস্কান্দার আলীর দোয়া নিতে। এই খবর পেয়ে আমি চেপে ধরলাম। আপনার কথাও বললাম, তখন রাজি হয়েছেন। সুলতান সাহেব শুকনো মুখে বললেন, আমার কথা বলার দরকার হলো কেন? আপনি এত বড় একজন মানুষ, আপনার কথা আমি বলবো না? মাহফুজ আনন্দে ঝলমল করছে। আনন্দের উৎস ছদ্রুল ব্যাপারী। ব্যাপারী সাহেব বড় ধরনের কোনো দান করবেন, এটাই কি মাহফুজ আশা করছে? সে আশাতেই তাকে বিশেষ অতিথি করা হলো। তাকে প্রধান অতিথি করার মূলেও এই আশা কাজ করছে। এই গ্রামে তার জায়গা জমি আছে। তেমন হুলস্থুল ধরনের কিছু না, কিন্তু আছে। এই বাড়িটা আছে। সেসব দান করার কথা তিনি ভাবছেন না। জমিজমা কিছু আছে বলেই তিনি ছুটি ছাটায় ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন। সামান্য হলেও একটা যোগসূত্র আছে। সেটা যাতে থাকে, সেই চেষ্টা তাকে করতে হবে। তাছাড়া কয়েকটা পাকা দালান বানিয়ে স্কুল কলেজ চালু করে দিলেই হয় না। সেই স্কুল কলেজ যাতে চালু থাকতে পারে, সেই ব্যবস্থাও করতে হয়। শিক্ষকদের বেতন, ছাত্রছাত্রী জোগাড়, অনেক কিছুই আছে। সে অনেক কিছুর কথা স্কুল কলেজের উদ্যোক্তাদের মনে থাকে না। মানুষ অতি বুদ্ধিমান প্রাণী হলেও তার দৃষ্টি মোটামুটি বর্তমানেই আটকে থাকে। ভবিষ্যৎ সে দেখতে পারে না, বা দেখতে পারলেও দেখতে চায় না। সুলতান সাহেব চায়ের কাপ নামিয়ে রেখে রানুর দিকে তাকিয়ে বললেন, রানু মা, আমি মাহফুজের সঙ্গে কিছু কথা বলবো। রানু বলল, তুমি চাও না আমি সেই কথাগুলো শুনি? আমাকে চলে যেতে বলছো? সুলতান সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। রানু উঠে চলে গেল। মনে হলো সে খানিকটা হলেও অপমানিত বোধ করছে। সুলতান সাহেব পকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন, মাহফুজ, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য রানুকে সরিয়ে দিলাম। রানু অসুস্থ। আমি চাই না সে এইসব কথা শুনুক, বা এইসব কথা তাকে কোনোভাবে এফেক্ট করুক। মাহফুজ অবাক হয়ে বলল, ওনার কি অসুখ?
তার কি অসুখ সেটা আমাদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ না। তারপরেও বলছি, তার অসুখটা শারীরিক না, মানসিক। সে কিছু ব্যক্তিগত দুর্যোগের ভেতর দিয়ে গিয়েছে, যার চাপ সে সহ্য করতে পারেনি। তার কিছু মানসিক সমস্যা হয়েছে। সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করছে। আমি যে মেয়েকে নিয়ে এখানে এসেছি, এই কারণেই এসেছি। তাকে আলাদা করে একা কিছু সময় দেবার জন্য এসেছি। মাহফুজ কিছু বলল না। সে তাকিয়ে রইল। তার তাকিয়ে থাকার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে সে খুবই দুঃখিত বোধ করছে। সুলতান সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, আমি আমার মেয়েকে সব রকম ঝামেলার বাইরে রাখতে চাই, অথচ তুমি ঝামেলাই তৈরি করে যাচ্ছ। তুমি কোনো রকম কথাবার্তা ছাড়া কোয়েশনেবল চরিত্রের একটা মেয়েকে আমার বাড়িতে এনে তুলেছ। স্যার, আপনি কথার মাঝখানে কথা বলবে না। আমার কথা শেষ হোক, তারপর যা বলার বলবে। তুমি ওই মেয়েটিকে আমার এখান থেকে নিয়ে যাবে, এক্ষুনি নিয়ে যাবে। জি আচ্ছা। রাতে তোমার এই নাটকের যন্ত্রণায় আমাকে জড়াবে না। কাউকে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করতে হলে তার পূর্ব সম্মতির প্রয়োজন আছে। তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করনি। স্যার, আপনি না গেলে। কথার মাঝখানে কথা বলতে তো নিষেধ করেছি, তারপরেও কথা বলছো কেন? নেভার ডু দ্যাট অ্যাগেইন। আমি কয়েকটা দিন একা থাকতে এসেছি, আমাকে একা থাকতে দাও। আমার যা বলার বলেছি, এখন তুমি যেতে পারো। মেয়েটিকে নিয়ে যেও। মাহফুজ শুকনো গলায় বলল, জি আচ্ছা। সুলতান সাহেব বিরক্ত গলায় বললেন, আর শোনো, মেয়েটির পায়ে নাকি কাঁটা ফুটেছে, দয়া করে কাঁটা তোলার ব্যবস্থা করবে। রানু খুবই অবাক। একটা মেয়ে বিছানায় শুয়ে আছে, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। তাকে এখন নিয়ে যেতে হবে, কারণ নাটকের রিহার্সেল হবে। কি উদ্ভট কথা। মাহফুজ মাথা নিচু করে বলল, রিহার্সেল লাগবেই। ভুজঙ্গবাবু বলে পাঠিয়েছেন। উনি খুবই মেজাজি মানুষ। শেষে দেখা যাবে নাটক পেলে উনি চলে গেলেন। চলে গেলে চলে যাবেন, প্রয়োজন হলে আমি ভুজঙ্গের সঙ্গে কথা বলবো। আমাকে ভুজঙ্গের কাছে নিয়ে চলুন। চিত্রা বিছানা থেকে উঠতে উঠতে বলল, এত ঝামেলা করে লাভ নেই, আমি যাই। রিহার্সেল শেষ করে চলে আসব। রানু বলল, আমি কি রিহার্সেল দেখার জন্য যেতে পারি? মাহবুজ বলল, না, ভুজঙ্গবাবু বাইরের কারো সামনে রিহার্সেল করেন না। রানুর মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। চিত্রা মেয়েটাকে তার অসম্ভব ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে তাকে তার চোখের আড়াল করতে ইচ্ছে করছে না। তার প্রধান সমস্যা এটাই, যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না। কিন্তু তার ভালোবাসার মানুষরা সবাই চোখের আড়ালে চলে যায়। চিত্রা রিহার্সেল শেষ করে এখানে চলে আসবে, এটা এখন আর তার মনে হচ্ছে না। চিত্রা আর আসবে না। মেয়েটার সঙ্গে গল্পই করা হলো না। রানু ঠিক করে রেখেছিল পুকুর ঘাটটা পরিষ্কার করে সেখানে ইটের চুলা পেতে আজ সে নিজে রান্না করবে। পাশে থাকবে চিত্রা। রান্না করতে করতে গল্প করবে। বনভোজন বনভোজন ভাব চলে আসবে। শ্যাওলা পরিষ্কারের পর যদি দেখা যায় পুকুরের পানি টলটল পরিষ্কার, তাহলে তারা দুজন কিছুক্ষণের জন্য হলেও পানিতে নামবে। কিছুই করা হলো না। রানু বাগানে চলে গেল। নীল পালকের পাখিটা বাগানে নিশ্চয়ই কোথাও আছে। পাখিটাকে খুঁজে বের করতে হবে। সঙ্গে একটা দূরবীন থাকলে ভালো হতো। চোখে দূরবীন লাগিয়ে পাখি খোঁজা। সুলতান সাহেবকে বারান্দায় দেখা যাচ্ছে। তিনি নেমে আসছেন। রানু জানে তিনি এখন বারান্দায় আসবেন, কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে শুরু করবেন। ভাবতেই রানুর অসহ্য লাগে। রানু এখন কিছুক্ষণ একা থাকতে চায়। বাবাকে সে কি কঠিন গলায় বলতে পারে না যে তুমি আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, তুমি সঙ্গে থাকলে পাখিটা আমি খুঁজে পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই পারে। কি করছিস রে মা? পাখি খুঁজছি। কি পাখি খুঁজছিস? নীল পালকের একটা পাখি। ঠোঁট কি লাল? হ্যাঁ। তাহলে মাছরাঙা। মাছরাঙা পাখির বিশেষত্ব জানিস? রানু শান্ত গলায় বলল, বিশেষত্ব জানি না, এবং বিশেষত্ব জানার আমার কোনো ইচ্ছাও নেই। তুমি দয়া করে এখন পাখি বিষয়ে কোনো বক্তৃতা শুরু করবে না। আমি একা একা বাগানে বেড়াতে এসেছি। বক্তৃতা শুনতে এখন ইচ্ছা করছে না। সুলতান সাহেব বিস্মিত হয়ে বললেন, কোনো কারণে কি তোর মনটা বিক্ষিপ্ত? হ্যাঁ, বিক্ষিপ্ত। কারণটা বলা যাবে? হ্যাঁ, যাবে। কারণ হচ্ছ তুমি।
আমি? হ্যাঁ, তুমি। তুমি মাহফুজ সাহেবকে বলেছ চিত্রা মেয়েটিকে এই বাড়ি থেকে নিয়ে যেতে, বলনি? সুলতান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তার মেয়ে থরথর করে কাঁপছে। এটা তো ভালো কথা না। রানু বলল, চিত্রাকে যে তুমি বিদায় করেছ, এ ব্যাপারে আমি এখন পুরোপুরি নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলি? মাহবুব সাহেবের সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করেছি। তাকে বলেছি চিত্র অসুস্থ। তিনি বলেছেন বিশ্রাম নিক, সন্ধ্যাবেলা নাটকের আগে গেলেই হবে। আর তারপরেই তোমার সঙ্গে ওনার কথা হলো। মাহবুব সাহেব তখন বলতে শুরু করলেন ভুজঙ্গবাবুর সঙ্গে রিহার্সেল। এতক্ষণ ভুজঙ্গবাবু ছিলেন না। তোমার সঙ্গে কথা বলার পরই ভুজঙ্গবাবু উদয় হলেন। বাবা, তুমি কি মাহবুব সাহেবকে বলনি চিত্রা মেয়েটিকে নিয়ে চলে যেতে? বলেছি। কেন বলেছি জানতে চাস? না, আমি জানতে চাই না। জানতে চাইলেই তুমি 10-12টা সুন্দর যুক্তি দেখাবে। যুক্তিগুলো খুবই গ্রহণযোগ্য মনে হবে। আমি যুক্তি শুনতে চাচ্ছি না। শুধু যুক্তি কেন, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমার কোনো কথাই শুনতে চাচ্ছিস না? না, কারণ তুমি একজন ভান সর্বস্ব মানুষ। আমি ভান পছন্দ করি না। আমি ভান সর্বস্ব মানুষ? অবশ্যই। তুমি কখনো লুঙ্গি পরো না। তুমি অনেকবার বলেছ লুঙ্গি হচ্ছে একটা নোংরা এবং অশালীন পোশাক। অথচ তুমি যখন গ্রামে আসো তখনই লুঙ্গি নিয়ে আসো এবং গ্রামের পথে লুঙ্গি পরে ঘুরে বেড়াও। কারণ গ্রামের লোকজন এই ব্যাপারটা দেখে বলবে, আহা, মানুষটা কত সহজ সরল। রানু, তুই উত্তেজিত হয়ে পড়েছিস। এরকম উত্তেজিত হবার মতো কোনো ঘটনা ঘটেনি। আমি তোমার মতো না বাবা, আমি সাধারণ মানুষের মতো। উত্তেজিত হবার মতো কোনো ঘটনা দেখলে আমি উত্তেজিত হই। তুমি কখনো হও না। তোমার মাথা সব সময় ঠান্ডা। 15 বছর আগে তুমি খুব ঠান্ডা মাথায় আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমার তখন বয়স কত? 2 বছর। আমাকে মার সঙ্গে যেতে দাওনি। আমার দেখাশোনার জন্যে আরেকটি বিয়ে তুমি করেছ। সেটিও করেছ খুব ঠান্ডা মাথায়। ইয়াং লেডি, কম্পোজ ইউরসেলফ। থ্যাঙ্কস, আই উইল ট্রাই। সুলতান সাহেব সিঁড়ি বেয়ে আবারও উঠে গেলেন। রানু একা একা পাখি খুঁজতে লাগল। পাখিটা বাগানেই কোথাও আছে, লুকিয়ে আছে পাতার আড়ালে। রানুর ধারণা এক্ষুনি পাখিটাকে পাওয়া যাবে। চিত্রা কেমন এলোমেলো পা ফেলছে। মাহবুব চিন্তিত বোধ করছে। সুলতান সাহেবের বাড়ি থেকে তার বাড়ি অনেকখানি পথ। মেয়েটার জ্বর যদি খুব বেশি হয় তাহলে সে এতখানি পথ হেঁটে যেতে পারবে না। কপালে হাত দিয়ে কি দেখবে জ্বর কত? এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। চিত্রা বলল, ভুজঙ্গবাবু কখন এসেছেন? মাহফুজ বলল, উনি এখনো আসেননি, তার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। আপনি যে বললেন ভুজঙ্গবাবু এসেছেন, রিহার্সাল করবেন? মিথ্যা কথা বলেছি, তোমাকে নিয়ে আসার জন্য বলেছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার বাড়িতে। ওই বাড়িতেই তো আমি খুব ভালো ছিলাম। মাহফুজ নিচু গলায় বলল, আমার বাড়িতেও খুব ভালো থাকবে। চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে, বিশ্রাম হবে। শরীর খারাপ করেছে, এখন বিশ্রাম দরকার। ভালো বিশ্রাম না হলে রাতে নাটক টানতে পারবে না। চিত্রা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। কঠিন গলায় বলল, ওই বাড়ি থেকে কি আমাকে বের করে দিয়েছে? সুলতান সাহেব নামের মানুষটা কি বলেছে, আমাকে এক্ষুনি বিদায় করে দিতে হবে? মাহবুজ বলল, আরে না, কি বলো তুমি? সুলতান সাহেব এরকম মানুষই না। তুমি অসুস্থ শুনে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমাকে বললেন এক্ষুনি ডাক্তার জোগাড় করতে। আমার মাথায় 100 ঝামেলা, এর মধ্যে কোথায় পাবো ডাক্তার, তুমিই বলো। চিত্রার চোখ মুখ কঠিন হয়ে গিয়েছিল। মাহফুজের কথায় আবার স্বাভাবিক হলো। সে হাঁটতে শুরু করলো। তবে মেয়েটার শরীর মনে হয় বেশ খারাপ। মনে হচ্ছে হাঁটতেই পারছে না। মাহফুজ বলল, তুমি দেখি খুবই আশ্চর্য মেয়ে। তুমি ভেবে বসলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এই বলে মাহফুজ হাসতে লাগলো। চিত্রা গম্ভীর গলায় বলল, এরকম হা হা করবেন না। বাড়ি থেকে বের করে দেবার ঘটনা আমার জীবনে আগেও ঘটেছে, তাই আমি বলেছি। একবার রাত 2টার সময় আমাকে বের করে দিল। রাত 1টার সময় নাটক শেষ হয়েছে। আমি ঘরে গিয়ে মেকআপ তুলছি, তখন যে বাড়িতে আমার থাকার জায়গা, সেই বাড়ির একজন বুড়ো মানুষ এসে খুবই খারাপ ভাষায় আমাকে বের হয়ে যেতে বললেন। যারা আমাকে সেই বাড়িতে তুলেছিল
তারাও কেউ নেই, আমাকে রেখে চলে গেছে। কি যে বিপদে পড়লাম। সুলতান সাহেব সেরকম না, ইনি অন্য ধরনের মানুষ। চিত্রা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তিনি যে অন্যরকম মানুষ তা তার মেয়েটাকে দেখেই বোঝা যায়। মেয়েটা কি আশ্চর্য রূপবতী, মনে হয় তুলি দিয়ে আঁকা। মাহফুজের বাড়িতে যেতে হলে ক্লাব ঘরের সামনে দিয়ে যেতে হয়। ক্লাব ঘরের সামনে বেশ ভিড়। কাঠের সবকটা চেয়ার রোদে পাতা হয়েছে, একটা বেঞ্চও বের করা হয়েছে। হাতলওয়ালা চেয়ারটায় ছদ্রুল ব্যাপারী বসে আছেন। ছদ্রুল ব্যাপারী কখনো একা ঘোরাফেরা করেন না, সঙ্গে 4-5 জন লোক থাকে, এখনো আছে। গ্রামের লোকজন তাদের ঘিরে আছে। ছদ্রুল ব্যাপারী মাহফুজকে দেখে হাত ইশারায় ডাকল। মাহফুজ অবাক হয়ে এগিয়ে গেল। ছদ্রুল ব্যাপারীর এখন আসার কথা না, তার আসার কথা সন্ধ্যার আগে আগে। তিনি মৌলানা ইস্কান্দার আলীর জন্য ইফতার নিয়ে আসবেন। ইস্কান্দার আলীকে ইফতার খাইয়ে নাটক দেখে চলে যাবেন। কি মনে করে সকালে এসেছেন কে জানে। ছদ্রুল ব্যাপারীর মুখ ভর্তি পান। তিনি অনেক আয়োজন করে গলা খাঁকারে দিয়ে পানের পিক ফেলতে ফেলতে বললেন, মাহফুজ মিয়া, ভালো আছো? জি, ভালো আছি। একটু আগে আগে চলে আসলাম, ভাবলাম তোমাদের অঞ্চলটা ঘুরে দিয়ে দেখি। জি, খুব ভালো করেছেন। ওই যে দূরে দাঁড়ায় আছে মেয়েটা কে, নাটকের না? জি। নাটক কেমন করে? খুব ভালো করে। নাম কি? চিত্রা। মেয়েটার কি শরীর খারাপ? জি, জ্বর এসেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তারে কোথায় নিয়ে যাইতেছো যাও, তোমার কাজকর্ম করো, আমারে নিয়ে ব্যস্ত হবা না। আমি তোমাদের অঞ্চলটা ঘুরে দিয়ে দেখব, ইস্কান্দার সাহেবের সঙ্গে কথাবার্তা বলবো। জি আচ্ছা। সুলতান সাহেবের সাথেও দেখা করা দরকার, এমন বিশিষ্ট মানুষ। আপনি দেখা করতে চাইলে নিয়ে যাব। নিয়ে যাইতে হবে না, আমার যেখানে যাইতে ইচ্ছা করে নিজেই চইলা যাই। ছদ্রুল ব্যাপারী আবারও পানের পিক ফেলল। এবারও আগের মতো আয়োজন করে পিক ফেলা। শুধু পিক ফেলাতেই ঘটনা শেষ হয় না, পিক ফেলে সেই পিকের দিকে তাকিয়ে থেকে ঘটনার ইতি হয়। চিত্রা দূর থেকে মানুষটাকে দেখছে। তার কাছে মনে হচ্ছে একজন মৃত মানুষ চেয়ারে বসে আছে, রক্তশূন্য মুখ, হলুদ চোখ। বসে থাকার ভঙ্গির মধ্যেই ক্লান্তি এবং অবসাদ। মনে হচ্ছে এই মানুষটা অনেকদিন ধরে ঘুমোতে পারে না, তার খুব ভালো ঘুম দরকার। চেয়ারে সে বসে আছে ঠিকই, কিন্তু পুরোপুরি জেগে নেই। অনেকদিন পর আজ ইস্কান্দার আলী রোজা ভাঙলেন। ইচ্ছাকৃত রোজা ভাঙা না, জোহরের আজানের আগে আগে কোনো কারণ ছাড়াই মুখ ভর্তি করে বমি করলেন। রোজা ভাঙার কারণ ঘটল, তার মন বেশ খারাপ হয়ে গেল। এমন যদি হতো তার কোনো অসুখ করেছে, তাহলে একটা সান্ত্বনা থাকতো। অসুখ বিসুখ কিচ্ছু না, শরীর ভালো। বমি করার ফলে শরীরটা মনে হয় আরো ঝরঝরে হয়ে গেছে। চনমনে খিদে হচ্ছে, চিকন চালের ভাত এবং সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না, এই অঞ্চলে ইলিশ পাওয়া যায় না। বিশেষ কোনো খাওয়া খাদ্যের জন্য মন আনচান করাটা দোষণীয় কিনা তিনি বুঝতে পারছেন না। খাওয়া খাদ্য আল্লাহ পাকের একটা নেয়ামত, কাজেই খাওয়া খাদ্যের জন্য লোভ হলে সেটা দোষণীয় হতে পারে না। আবার অন্যদিকে সবুরের ব্যাপারটাও আছে, সর্ববিষয়ে সবুর করতে বলা হয়েছে। সেই হিসেবে সুখাদ্যের লোভকে প্রশ্রয় দেয়া ঠিক না। নবী করিম দিনের পর দিন শুধু খেজুর খেয়ে থাকতেন, ভালো খাদ্যের জন্য তার কোনো লালসা ছিল না। ইস্কান্দার আলী রান্না চড়ালেন। রোজা যখন ভেঙেই গেছে, নিজের হাতে রান্নাবান্না করা যাক। 4টা চাল সেদ্ধ করবেন, সেদ্ধ চালের সঙ্গে একটা ডিম দিয়ে দেবেন। ভাত এবং ডিম একসঙ্গে সেদ্ধ হবে। শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমের ভর্তা করে নেবেন। ডিমের ভর্তা দিয়ে গরম ভাত স্বাদু হবার কথা। ঘরে ভালো গাওয়া ঘি আছে, গরম ভাতের উপর গাওয়া ঘি। ফেন ভাতে গাওয়া ঘির কোনো তুলনা হয় না। ইস্কান্দার আলীর জিভে পানি এসে গেল। তিনি খুবই লজ্জিত বোধ করলেন। জিভের পানি লোকজন দেখতে পায় না, এটা একটা ভালো ব্যাপার। চোখের পানির মতো যদি জিভের পানি টপ টপ করে ঠোঁট গড়িয়ে পড়ত, তাহলে খুবই লজ্জার ব্যাপার হতো। আল্লাহ পাকের অসীম করুণা, তিনি মানুষকে লজ্জার হাত থেকে রক্ষা করেছেন। মানুষ একে অন্যকে লজ্জা দিতে পছন্দ করে, কিন্তু আল্লাহ পাক তার অতি নগণ্য বান্দাকেও লজ্জা দিতে চান না। ভাত এবং আলুর ভর্তার সঙ্গে ডাল থাকলে কেমন হয়? ঘরে মুগ ডাল আছে, কষ্ট করে একটু ডাল রেঁধে ফেললে হয় না? আজ যখন রোজা রাখা হয়নি,
খাওয়া দাওয়াটা ভালো করে করা যাক। তিনি আরেকটা চুলায় আগুন দিলেন। হোক আজকের খাওয়া দাওয়াটা ভালো মতো। শুধু ইলিশ মাছটা মাথা থেকে দূর হচ্ছে না। বাটা রাই সরিষা, সামান্য লবণ, একটা দুফালা করে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে কলা পাতায় ইলিশ মাছ মুড়ে সামান্য আঁচ দিতে হবে। খেতে হবে গরম গরম। ঠান্ডা হলো কি স্বাদ চলে গেল। এক্কেবারে বেহেশতি খানা। বেহেশতে ইলিশ মাছ কি পাওয়া যায়? পাখির মাংসের কথা কোরআন মজিদে উল্লেখ আছে। তবে ইলিশ মাছও পাওয়া যাবে। বেহেশতি মানুষ যা চাবে তাই পাবে। রান্না শেষ করে ইস্কান্দার আলী খাবার আয়োজন করলেন। পাটি পাতলেন, থালা সাজালেন, পিরিচে নিমক দিলেন, লেবু কাটলেন। খাওয়া শুরুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভে নিমক ছোঁয়াতেন। তিনি পাতে লেবু নিতেন কিনা সে কথা কখনো শোনেন নাই। আরব জাহানে কি লেবু আছে? আসসালামু আলাইকুম। ইস্কান্দার আলী চমকে তাকালেন। দরজা ধরে একজন রোগা অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটা মনে হয় অসুস্থ। ঠোঁট মরা মানুষের মতো সাদা, চোখ হলুদ, গায়ের চামড়া কুঁকড়ে আছে, মাথার চুল সামান্য। মৃত মানুষের মাথার চুল যেমন আলগাভাবে মাথায় লাগানো থাকে, এরও তাই। মনে হচ্ছে মাথায় হাত বুলালেই হাতের সঙ্গে সব চুল উঠে আসবে। কেমন আছেন ইস্কান্দার সাহেব? জি জনাব, ভালো। কি করছেন? খাওয়ার আয়োজন করছি। আমি তো শুনেছি আপনি সারা বছর রোজা রাখেন। ভুল শুনেছেন জনাব। যেদিন যেদিন আল্লাহ পাকের হুকুম হয় সেদিন সেদিন রাখি। আজ হুকুম হয় নাই। সকালবেলা বমি করেছি। বমি করলে রোজা ভেঙে যায়। বেছে বেছে আজকের দিনেই রোজা ভাঙলেন? আজ আমি ঠিক করেছিলাম আপনাকে ইফতারি করাবো। অন্য আরেকদিন ইফতার করব জনাব। আপনি কি আমাকে চিনেন? আমি ছোটরুল ব্যাপারী। মৌলানা লজ্জিত গলায় বললেন, জনাব, আমি আপনার নাম শুনি নাই। এটা খুবই আশ্চর্যের কথা যে আপনি আমার নাম শোনেন নাই। যাই হোক, কি আর করা। কি রান্না করেছেন? দরিদ্র মানুষের দরিদ্র আয়োজন জনাব, ডাল ভাত। আমি যদি আপনার সঙ্গে খাই, আপনার কি খাবারে কম পড়বে? জি না জনাব, আল্লাহ পাক যদি আমার এখানে আপনার রিজিক রাখেন তাহলে কম পড়বে না। আসুন খেতে বসি। ভয় নেই, আমি খুব সামান্য খাবো। ইদানিং হজমের সমস্যা হয়েছে। কিছুই হজম করতে পারি না। জাউ ভাত খেলেও টক ঢেকুর ওঠে। ছোটরুল ব্যাপারীর সঙ্গের লোকজন ইস্কান্দার আলীর বাড়ির উঠোনে ঘুরঘুর করছিল। ছোটরুল ব্যাপারী হাত ইশারায় তাদের চলে যেতে বললেন। গরম ভাতের উপর ঘি দিতে দিতে ইস্কান্দার আলী বললেন, অতি দরিদ্র আয়োজন, নিজ গুণে ক্ষমা করবেন। ছোটরুল ব্যাপারে কিছু বললেন না। তীক্ষ্ণ চোখে খাবারের ব্যবস্থা দেখতে লাগলেন। তাকে সামান্য চিন্তিত মনে হলো। পাতে ঘি দিয়েছেন? ঘি খাওয়া আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাকের নাম নিয়ে খান। আল্লাহ পাকের নাম নিয়ে খেলে ইনশাল্লাহ কিছু হবে না। এটা তো মৌলানা ঠিক বললেন না। যা নিষিদ্ধ তা সবসময় নিষিদ্ধ। খুন নিষিদ্ধ। আল্লাহ পাকের নাম নিয়ে খুন করলেও সেই খুন সিদ্ধ হবে না। যাই হোক, বিসমিল্লাহ বলে আমি খাচ্ছি। এত নিষেধ মানলে চলে না। হাত ধুবেন না জনাব? হাত ধোয়ার পানি দিয়েছি। হাত ধোয়ার দরকার নাই। ছোটরুল ব্যাপারে খাবার উদ্দেশ্যে বসলেন না। হঠাৎ খেতে চাইলে একজন মানুষ কি করে সেটা দেখাই ছিল তার উদ্দেশ্য। কি মনে করে খাওয়া শুরু করলেন। ছোটরুল ব্যাপারে এত আরাম করে দীর্ঘদিন খাননি। খাবার এমন স্বাদ হয় তা তিনি মনে হয় ভুলেই গিয়েছিলেন। মৌলানা সাহেব, আপনার রান্নার হাত চমৎকার। খুবই আরাম করে খেয়েছি। খুবই তৃপ্তি পেয়েছি। সাধারণ খাবারে এত স্বাদ থাকে ভুলেই গিয়েছিলাম। ইস্কান্দার আলী বললেন, খাওয়া খাদ্যে স্বাদ দেওয়ার মালিক আল্লাহ পাক, স্বাদ উঠায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। ছোটরুল ব্যাপারী বললেন, আমি শুনেছিলাম মৃত্যুর আগে আগে খাওয়ার স্বাদ চলে যায়। এটা কি সত্যি? এই বিষয়ে আমি কিছু জানি না জনাব। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। যা খাই কোনো কিছুতে স্বাদ পাই না। আমি ধরেই নিয়েছিলাম আমার মৃত্যুর বেশি দেরি নেই। আজ মনে হচ্ছে মৃত্যুর দেরি আছে। খাওয়ার স্বাদ ফিরে এসেছে। হায়াত মৌতের মালিক আল্লাহ পাক। মানুষ এই বিষয়ে কিছুই জানে না। নবী করিমের একমাত্র পুত্র কাশেম যে শৈশবেই মারা যাবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। অথচ
তিনি ছিলেন আল্লাহ পাকের পেয়ারা দোস্ত। ছোটরুল ব্যাপারী সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনার সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি। কথা যা শুনেছি তা বোধহয় সত্য না। মানুষ তিলকে তাল বলতে পছন্দ করে। ন্যাংরা বিড়াল দেখে এলে চোখ বড় বড় করে বলে, ন্যাংরা বাঘ দেখে এসেছি। তারপরেও আমার ধারণা আপনি সুখী মানুষ। আপনার কাছে কিছু উপদেশ চাই, উপদেশ দিন। উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই জনাব। যোগ্যতা আছে কি নাই সেটা আমি বিবেচনা করব। আপনাকে পরামর্শ দিতে বললাম, আপনি পরামর্শ দিবেন। তার আগে জেনে রাখুন, আমি খুবই দুষ্টু প্রকৃতির লোক। শয়তানের সঙ্গে আমার একটাই অমিল। শয়তান অন্যদের খারাপ করার চেষ্টা করে, আমি চেষ্টা করি না, নিজে খারাপ কাজ করি। এতেই আমি খুশি। অন্যকে খারাপ বানায় খুশি হবার প্রয়োজন আমার নাই। বুঝতে পারছেন কি বলছি? ইস্কান্দার আলী হাঁ না কিছুই বললেন না। তার সামনে বসে থাকা লোকটি যে বিশেষ গুরুত্বপূর্ণ তা তিনি বুঝতে পারছেন। অতি গুরুত্বপূর্ণ মানুষদের কথা বলার একটা বিশেষ ভঙ্গি আছে। এই ভঙ্গি সে আয়ত্ত করে না, আপনাতেই তার মধ্যে চলে আসে। ইস্কান্দার আলীর ধারণা তার নিজের মধ্যে এই ভঙ্গি চলে এসেছে। তার নিজের কথা বলার ভঙ্গি এখন তার কাছেই অপরিচিত লাগে। কথা বলার সময় মনে হয় সে কথা বলছে না, অন্য কেউ কথা বলছে। মৌলানা সাহেব। জি। আমিও তো দুষ্টু একজন মানুষ, এটা আমি বিনয় করে বলছি না। বিনয় আমার মধ্যে নাই। অবশ্য আমার মধ্যে অহংকারও নাই। আমি যা আমি তা। এ নিয়ে বিনয় করারও কিছু নাই, অহংকার করারও কিছু নাই। আমি কি ঠিক বলেছি মৌলানা সাহেব? বুঝতে পারছি না জনাব। আমার জ্ঞান বুদ্ধি অত্যন্ত কম। যে যা বলে আমার কাছে মনে হয় সেটাই সত্যি। ছোটরুল ব্যাপারী আগের সিগারেট ছুঁড়ে ফেলে নতুন সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনি লোকটা হয় অতি চালাক, নয় অতি বোকা। কোনটা এখনো ধরতে পারছি না, তবে ধরতে পারবো। জনাব, আপনি মানুষটা কেমন? আমি বোকা, তবে শয়তানি চালাকি আমার আছে। শুধু আছে বললে কম বলা হয়, অনেক বেশি আছে। আমি আবার নিজের যা মন্দ তা বলে ফেলি। পেটে কিছু রাখি না। আমার হজমের গন্ডগোল আছে, এই জন্যই পেটে কিছু রাখতে পারি না। কথা হজম হয় না। কথা হজম হয় না বলে বমি করে ফেলি। ইস্কান্দার আলী নিচু গলায় বললেন, নিজের মন্দটা বললে দোষ কাটা যায় না। যা মন্দ বলে বেড়ালেও মন্দ, না বলে বেড়ালেও মন্দ। দোষ কাটার জন্য তো বলি না, বলতে ভালো লাগে এই জন্যে বলি। মানুষের এই এক বিচিত্র স্বভাব। যে ভালো কাজ করে সে ভালো কাজের কথা বলে আনন্দ পায়, যে মন্দ কাজ করে সে মন্দ কাজের কথা বলে আনন্দ পায়। আপনার এখানে পান আছে মৌলানা সাহেব? জি না, পান নাই। পান খাইতে ইচ্ছা করতেছে। আপনি বসেন, আমি নিয়ে আসি। দরকার নাই, তার চেয়ে বরং গল্পগুজব করি। আপনার চরিত্রে খারাপ কি আছে বলেন তো শুনি। ভালো মানুষ অন্য মানুষের চরিত্রে ভালো কি আছে তা শুনতে চায়, খারাপ মানুষ চায় অন্যের খারাপটা শুনতে। নিজের খারাপ জিনিসটা তো নিজের বলা মুশকিল। মুশকিল হবে কেন? আপনার খারাপটা তো সবচেয়ে ভালো আপনি জানবেন। আমারটা যেমন আমি জানি। আমার খারাপ কি বলবো? দরকার নাই জনাব। দরকার অদরকার কিছু নাই, শুনেন বলি। বলতে ইচ্ছা করতেছে। আমার সবচেয়ে বড় দোষ হলো আমার মেয়ে মানুষের দোষ। কোনো মেয়ে মানুষ একবার যদি চোখে লেগে যায় তাহলে সর্বনাশ। মৌলানা তাকিয়ে আছেন। কি আশ্চর্য মানুষ! কত সহজেই না কত ভয়ঙ্কর কথা বলছে। যে মানুষ সহজে ভয়ঙ্কর কথা বলে সে সহজে ভয়ঙ্কর কাজও করে। ছোটরুল ব্যাপারী গলা নিচু করে বললেন, মেয়ে মানুষের দোষ কাটার কোনো তাবিজ কি আছে? মৌলানা ইস্কান্দার আলী বললেন, আমি তাবিজের বিষয়ে কিছু জানি না। না জানলে কি আর করা। ছোটরুল ব্যাপারী উঠে দাঁড়ালেন। পকেট থেকে মানিব্যাগ বের করে 2টা 500 টাকার নোট এগিয়ে দিতে দিতে বললেন, টাকাটা রাখেন মৌলানা সাহেব, সামান্য উপহার। চকচকে নতুন নোট। ইস্কান্দার আলীর ইচ্ছা করছে বলেন, জনাব, আমি আপনার টাকা নিব না। মন্দ মানুষের উপহার গ্রহণ করা নিষেধ আছে। ইস্কান্দার আলী তা বলতে পারলেন না। হাত বাড়িয়ে টাকাটা নিলেন। টাকাটার দরকার। হাত একেবারে খালি।
শীত আসছে, শীত আসছে। এই অঞ্চলে শীত বেশি পড়ে। লেপ কেনা দরকার। ভালো কাপাসে তোলার একটা লেপের দাম ৩০০ টাকা। মশারিও কেনা দরকার। তার মশারিটা ইঁদুর খেয়ে ফেলেছে। বড় ইঁদুরের উপদ্রব। ইঁদুর মারা একটা কল কিনতে হবে। ছড্রুল ব্যাপারী সামান্য হাসলেন। হাসতে হাসতেই বললেন, শুরুতে বলেছিলাম না আপনার উপদেশ চাইতে এসেছি? এটা ঠিক না। আমি কারো উপদেশে চলি না, আবার কারো দোয়ার ধারও ধারি না। আপনার সম্পর্কে নানান কথা শুনি। আপনাকে দেখার ইচ্ছা ছিল, দেখা হয়েছে, এতেই আমি খুশি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ার ৪র্থ পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন এবং নিজের যত্ন নিন। ধন্যবাদ।